আম, আর কয়েক ঘন্টা বাদে, মানে আজকে মঙ্গলবার, আর কয়েক ঘন্টা বাদে এই যে একটি নির্বাচন হতে চলেছে, উপনির্বাচন বলতে পারেন, সাধারণ নির্বাচন বলতে পারেন, ফলতা জাহাঙ্গীর খান যেখানকার কান্ডারি এবং যাকে নিয়ে প্রচুর বিতর্ক, এই নির্বাচনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে তথা তৃণমূলের কাছে একটা বিরাট অ্যাসিড টেস্ট। এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, যে দলটা থাকবে, দলটা থাকবে না, নাকি দলটা একটা যা হোক ওই ঠিক আছে, ওই সিপিএম যেমন জিরো হয়ে গিয়েছিল সেই দিকে ধীরে ধীরে যাবে। অনেকগুলো প্রশ্ন থাকে। যদিও এটা উপনির্বাচন ঠিক বলা যাবে না, তার কারণ এখানে নির্বাচন হয়েছিল, নির্বাচন বানচাল হয়ে গিয়ে ফের নির্বাচন হচ্ছে। তো আমি বরং সেটাকে উপনির্বাচন টাইপেরই বলবো। কিন্তু এই যে নির্বাচন, এই নির্বাচনে প্রথমেই আমি বলতে চাই যে জাহাঙ্গীর খানকে, মানে আমি দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু সফর করেছিলাম নির্বাচনের আগে, এবং এখনো পর্যন্ত বলতে পারি যে যে কটা ডিস্ট্রিক্টে তৃণমূল মোটামুটি স্ট্যান্ডার্ড ফলাফল করেছে, তার মধ্যে ঠিক আছে মুর্শিদাবাদটাকে বাদ দিলাম, তারপরে যদি দেখতে হয় তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সেই 2006-এর খুব খারাপ সময়ে তো অনেকগুলো আসন দিয়েছিল, এবং তারপরে এখনো পর্যন্ত কিন্তু তারা তৃণমূলকে এগিয়ে রেখেছে। কিন্তু তার অর্থ এই নয় যে ফলতাতে জাহাঙ্গীর খান জিতে যাবেন অর লাইক দ্যাট। আর কয়েক ঘন্টা বাদে ভোটের প্রচার শেষ হবে, সুতরাং কে এগিয়ে কে পিছিয়ে এই ধরনের মানে বোকা বোকা কথা বলতে রাজি না। কিন্তু এই এই যে অ্যাসিড টেস্ট, এই অ্যাসিড টেস্টের মধ্যে কিন্তু জাহাঙ্গীর খানের আহ, কি অবস্থা হয় বা কি পরিণতি হয় সেটার দিকে কিন্তু বিজেপি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে রয়েছে, এবং একই সাথে আমরাও তাকিয়ে রয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে এটা আর এমন কি, সব জায়গায় জিতেছে এখানেও জিতবে, তা নয়, তা নয়। জাহাঙ্গীরের ভোট পার্সেন্টেজের উপর কিন্তু তৃণমূলের ভবিষ্যৎ নির্ভর করছে, এত বড় কথাটা বলছি। কিন্তু তার সঙ্গে আরো আনুষঙ্গিক কতগুলো ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আজকে প্রশ্নের পাঞ্চ শুরু করছি। সুপ্রভাত, নমস্কার, আসসালাম আলাইকুম। আজকের বিষয়বস্তু নিয়ে মুখবন্ধে খানিকটা তো বললাম। এখন কথাটা হচ্ছে যে জাহাঙ্গীর খান কে। জাহাঙ্গীর খানকে কিন্তু শাহজাহানের সঙ্গে মিলিয়ে ফেলবেন না, বা জাহাঙ্গীর খানকে কিন্তু মানে ক্রিমিনালদের সঙ্গে মিলিয়ে ফেলবেন না। মানে জাহাঙ্গীর খান পাওয়ারফুল লিডার, এবং তার দাপট আছে ওই অঞ্চলে। এখনো পর্যন্ত আমার কাছে এমন তথ্য নেই যে জাহাঙ্গীর খান খুব খারাপ লিডার, খুব বদমাইশি করে বেড়ায়, ইত্যাদি ইত্যাদি, তা নয়। কিন্তু দাপুটে নেতা। এবার দাপুটে নেতা হতে গেলে প্লাস মাইনাস এর ব্যাপার তো কিছুটা থাকেই। সেটা যে সবসময় সকলের কাছে গ্রহণযোগ্য হয় এমনটিও নয়, কিন্তু দাপুটে নেতা। একদিকে শামীম আহমেদ জিতে গেছে, ওই আপনার মানে যেখানে জাহাঙ্গীরের, আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবেশ করছেন বেহালা ছাড়িয়ে, প্রবেশ করলেই কিন্তু কিছুটা গেলেই জাহাঙ্গীরের এলাকা শুরু হচ্ছে ফলতা, এবং ফলতাটা শেষ হলেই কিন্তু শামীম খানের এলাকা শুরু হচ্ছে ডায়মন্ড হারবারের একটা পাশে। এইসব অঞ্চলে কিন্তু বিজেপি দাঁত ফোটাতে পারেনি, তৃণমূল জিতেছে। কিন্তু এই নির্বাচনটা হঠাৎ করে কেন হচ্ছে? হঠাৎ করে হচ্ছে কারণ আপনারা তো জানেন যে উত্তরপ্রদেশ থেকে সেই জাদ্রেল সিংঘাম এসেছিলেন, অজয় অজয়ের পাল। তো তিনি এসে বলেছিলেন যে আমি মানে যাকে অনেকে বলেন যে টিপিক্যাল শুটার, পুলিশের মানে সাংঘাতিক ব্যাপার, এবং তার একটা সুনাম বদনাম যাই বলুন না কেন, তা তিনি তার দায়িত্বে ছিলেন। তিনি দায়িত্বে থাকা সত্ত্বেও জাহাঙ্গীর খানের ফলতা এলাকাটাতে গন্ডগোল কোথায় হলো, কি হলো, কি বৃত্তান্ত, ভন্ডুল হয়ে গেল কেন, পুরো এলাকা জুড়ে নির্বাচন কমিশন কেন ভোট দিলেন? একটা আধটা বুথে গন্ডগোল হতে পারে, কিন্তু একেবারে সম্পূর্ণ সেটাকে বাতিল করা হলো কেন? এই প্রশ্নের উত্তরে বলি যে কোথাও একটা অজয় পাল জাহাঙ্গীরের গেমটাকে ধরতে পারেননি। তবে হ্যাঁ, একটা ব্যাপার ঠিক যে একটা বুথে বিজেপির
যে প্রার্থী ছিল তার নামের উপর টেপ লাগানো ছিল। এখন সেটা কে লাগালো? সেটা কি জাহাঙ্গীর খানের লোক গিয়ে লাগালো? তাহলে এত সেন্ট্রাল ফোর্স, এত কিছু, এত কাণ্ড কারখানা, তার সঙ্গে অজয় পাল থাকা সত্ত্বেও সেখানে টেপটা লাগিয়ে গেল, নাকি নিজেরাই টেপ লাগিয়ে এই সেদিনকের ভোটের হাওয়াটা খারাপ বলে ফের রি-ইলেকশন বা রিপোল করার যে প্ল্যান সেটা ছিল? এটা নিয়ে কিন্তু বিতর্ক চলবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আমি সে পথে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে জাহাঙ্গীর খানের হাল হকিকত কি হতে পারে? দেখুন, একটা ব্যাপার ঠিক, যে এই ধরনের পুনর্নির্বাচন মানে একেবারে পুরো এলাকা জুড়ে একটা নির্বাচন ক্ষেত্রে পুনর্নির্বাচন বা উপনির্বাচন টাইপের আর কি, সাধারণত সরকার পক্ষের যিনি প্রার্থী তিনি জেতেনি। মানে ১০০টার মধ্যে ৯৯টা তাই হয়েছে। তার কারণটা হচ্ছে সেই এলাকার মানুষ দেখবে যে আরে গভর্নমেন্ট তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, ফালতু জাহাঙ্গীরকে ভোট দিয়ে কি হবে? কারণ আমাদের এলাকাটাকে তো সুন্দরভাবে সাজাতে হবে, যিনি এখানকার বিজেপি প্রার্থী তাকে জেতাই। সবসময় যে সেটা হয়েছে এমন না। আপনাদের খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলি। এই তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হলো, প্রথম বিধানসভাটা হয়েছিল ২০০১-এ এবং সেই বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা ৯০টার বেশি আসন পেয়েছিল, বামফ্রন্টের হাল খারাপ করে ছেড়ে দিয়েছিল। কিন্তু কংগ্রেসের হাত ছেড়ে ২০০৬ ফের বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে বা অ্যালাই করে যে ভোটটা হয়েছিল ২০০৪-এ, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র লোকসভায় জিতেছিলেন, সবাই হেরে গিয়েছিলেন এবং দক্ষিণ ২৪ পরগনার সবকটা সিটে হেরেছিল সেবার। অদ্ভুত ব্যাপার। সৌগত রায় দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে, তিনিও হেরে গেছিলেন। আর বিধানসভা ভোটে যেটা হলো ২০০৬, খুব খারাপ ফল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সবচাইতে খারাপ ফল হয়েছিল ২০০৬। আপনারা স্মরণ করে দেখতে পারেন। ২৯টা আসন পেয়েছিল এবং একটা উপনির্বাচন ছিল। ক্যান্ডিডেটের কি প্রবলেম ছিল অর লাইক দ্যাট। সেটা পরে অর্জুন সিং জিতে এসেছিল। কঠিন ব্যাপার। অর্জুন সিং ভাটপাড়া থেকে জিতে ৩০ হয়েছিল বলে বিরোধী তকমাটা পেয়েছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বিরোধী নেতা হতে পেরেছে। অর্জুন সিং না জিতলে কিন্তু কারণ যা টোটাল আসন তার ১০ ভাগের ১ ভাগ পেলে কিন্তু বিরোধী নেতার কিন্তু ইয়ে পাওয়া যায়, তকমা পাওয়া যায়। তো সেটা ওই অর্জুন সিং জিতেছিল। আজও আমার কাছে খুব রহস্যজনক, অর্জুন জিতলেন কেউ? অর্জুনও কিন্তু দাপুটে নেতা। ওই যে যেটা এর সম্বন্ধে বলছিলাম, জাহাঙ্গীরের সম্বন্ধে, যে অর্জুনও কিন্তু তাবৎ নেতা, তার কথায় এলাকা ওঠে বসে এই গোছের। যাই হোক, সেটাতে করে কোন রকমের যখন সংকট মুক্ত হলো, তখনই বনগাঁতে তৃণমূলের যে বিধায়ক জিতেছিলেন তিনি মারা গেলেন। আবার ২৯ হয়ে গেল। এবার উপনির্বাচনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন সৌগত রায়কে। সৌগত রায় হেরে গিয়েছিলেন তখন ঢাকুরিয়াতে। সৌগত রায় গিয়ে কিন্তু ওই বনগাঁ কেন্দ্র থেকে জিতলেন এবং তিনি বিধায়ক হলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই পাঠিয়েছিলেন সৌগত রায়কে, যে সৌগত রায় গুড স্পিকার, তিনি বিধানসভায় না থাকলে পার্থ চট্টোপাধ্যায় তো ভালো স্পিকার না, হালুম করতো। তো সৌগত রায়কে জিতিয়ে এনেছিলেন। আবার ৩০টা হয়ে গেল। পরে অবশ্য এই ধরনের উপনির্বাচন যখন হয়েছে তখন তো অনেকগুলো আসনই পেয়েছে, যেমন মদন মিত্র জিতেছিলেন দক্ষিণ ২৪ পরগনার একটি আসন থেকে, যেমন নন্দীগ্রাম থেকে ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন। এরকম অনেকগুলো জেতা-টেতা হয়েছিল পরবর্তী অধ্যায়ে। তখন তো বামফ্রন্ট মানে পূর্তির দিকে। এই একটা ঘটনা ঘটেছিল। আর তৃণমূলের জমানে একবারই হয়েছিল, বায়রন বিশ্বাস যেবার কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন। পরে তো তিনি তৃণমূলে যোগ দিলেন। কিন্তু বিজেপি সেই ধরনের নরম পার্টি নয়। তারা এবারের ভোট যেভাবে জিতে এসছেন তাই নিয়ে চরম বিতর্ক, প্রচুর আলোচনা। যারা বিরোধিতার জায়গায় ইন্টেলেকচুয়াল ক্লাস রয়েছেন বা সংবাদ মাধ্যম, তো এখন মোটামুটি সকলেই বিজেপি পন্থী হয়ে গেছে রাতারাতি ওই ১২টার পর থেকে। সে তো মানে কেচ্ছার চূড়ান্ত আর কি। মানে তার আগের দিন অব্দি তৃণমূলকে জিতিয়ে ফিতিয়ে দিয়েছে। সে একটা যাতা ব্যাপার চলছে। যাই হোক, বিজেপি কিন্তু সম্পূর্ণ আরএসএস এর শক্তিতে জিতেছে এবং এটা ঠিক যে যেভাবে নাম কাটা গেছে সেটা একটা কলঙ্ক। এই যে প্রায় ৩০ লক্ষ লোক ভোট দিতে পারেনি বা আরো ইত্যমেব। তো সেটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই ৩০ লক্ষ বা ৩৩ লক্ষ যাই হোক, সেই ভোটগুলো যদি জোড়া যেত তাহলে তৃণমূলের 41% যে ভোটটা ছিল সেটার সঙ্গে এটা সংযুক্তি হলে 46% হয়ে যায় এবং 46% নিশ্চয়ই ৪৫% এর থেকে বেশি, যেটা বিজেপি পেয়েছে ৪৫ পয়েন্ট সামথিং, তার থেকে বেশি। সুতরাং সেক্ষেত্রে হয়তো তৃণমূল ওই ১৫৫ থেকে ১৬০টার মতন আসন পেতে পারে। মানে দিস ইজ দ্য ক্যালকুলেশন। তাহলে তাও যদি হয়, মানে এই ডিলিশনের পর
এই ডিলিশনটা যদি না হতো তাহলে তৃণমূল 160 বা 155-তে নেমে গেল কেন? এটাও তো একটা প্রশ্ন। কথার কথা। মানে সেটা তো হয়নি। হেরে মানে ভোকাট্টা হয়ে গেছে। 207 টা আসন পেয়ে গেছে ডিলিশন ফিলিশন করে। আর বিজেপি যেখানে তার আগের বিধানসভাতে 36%, তারপরে লোকসভাতে 38%, তাদের 45% হলো কি করে? কারা দিল সেই ভোটটা? আর তৃণমূলেরই বা ভোটটা কমলো কি করে? তার মানে ধরে নিন সিপিএম ফিপিএম থেকে না, একেবারে সরাসরি তৃণমূল থেকে এবং মহিলাদের ভোট এবং তার সঙ্গে যুব সমাজ যাদেরকে 1,500 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন ওই বেকারত্বের জায়গার ইয়েতে, সেই ভোটগুলোর কিন্তু অধিকাংশ বা বাইরে থেকে যারা এসছিলেন তাদের ভোটগুলো কিন্তু বিজেপিতে পড়েছে বলে বিজেপির কিন্তু 45 প্রায় 46 ছুঁই ছুঁই এরকম ধরনের একটা পার্সেন্টেজ তারা পেয়েছে। এবং মহিলারা ভোট দিয়েছেন তারা যে সব 1,500 টাকার জায়গায় 3,000 টাকা পাচ্ছেন এবং সেটা তো প্রমিস হয়েছে। গতকালও অগ্নিমিত্রা পাল বলেছে যে 1 জুন থেকে সেই টাকাটা যাবে। ঠিক আছে, মেনে নিচ্ছি। তো এটার সঙ্গে সঙ্গে এটাও বাস্তব যে এই যে আসন সংখ্যা কমে যাওয়া বা এই গোছের ব্যাপার হওয়া, তার অন্যতম কারণ কিন্তু এলাকার পর এলাকায় নেতাদের নানান কীর্তিকলাপ, তোলাবাজি, টাকা ইত্যাদি ব্যাপারে ইমেজ তো খারাপ হয়েই ছিল। মানুষ ক্ষিপ্তও ছিল। তা নয়তো 200 আসন বা 220 আসন পাওয়ার কথা যে তৃণমূলের, তারা 80টা আসন পেল। আর যদি ওই এসআইআর না থাকতো তাহলে তাদের আসন গিয়ে দাঁড়াতো 155 থেকে 160 এরকম। তাহলে এই কেন রেজাল্ট হবে? তার মানে মানুষ ভোট দেয়নি। কলকাতাতেই এই হাল হয়েছে। তো সুতরাং সব রকম দিক থেকেই কিন্তু হিসাব কিতাব করে দেখা যাচ্ছে যে তৃণমূলের ফল খারাপের দিকেই ছিল। তাহলে কি সেটা তৃণমূল বুঝতে পারেনি? আইপ্যাককে দোষ দিয়ে লাভ নেই। দলটা তো আইপ্যাক চালিয়ে থাকে তাহলে বাকিরা কি করছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়ে লাভ নেই। কারণ বাকি নেতাদের ভূমিকা কি ছিল সেটা নিয়ে তারা প্রশ্ন থাকে। এবং যে ঘটনাটি ঘটলো সেটা খুব আশ্চর্যজনক। সেটা হচ্ছে যে 4 তারিখ 12টার পর একেবারে দেখার মতন সবাই যখন হাঁটছে, সব ঘরে ঢুকে গেল। তৃণমূলের সব নেতা-ফেতা। মানে এখনো পর্যন্ত তৃণমূলের হাতে যত ক্যাডার আছে তারা যদি সম্মিলিত হয় তা বিরাট শক্তি, বিশাল শক্তি। তাহলে তারা ভয় পেয়ে ঢুকে গেল কেন? নেতারা ঢুকে গেল বলে তাদের আমচা চামচা বা ক্যাডার বাহিনী যারা ভোটটা করে তারা প্রত্যেকেই যে অসৎ চোর এমন তো নয়। তারা ঢুকে গেল কেন? কারণ তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো। যে আতঙ্কটা হলো এই যে বিজেপি জিতছে, এবার আমাদের ছাল চামড়া তুলে নেবে। বিজেপি তো আর সেরকম নরম পার্টি নয়, দেখে নেবে তারা। তো ফলে এই আতঙ্কর জায়গাটাতে এমন একটা জায়গা হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেলেন। এবং কেন হারলেন, কি বৃত্তান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় কি এক্সকিউজ দিয়েছেন সেগুলো বাদ দিয়েও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গৃহবন্দী হয়ে পড়লেন। এটাই সর্বনাশ হয়ে গেল তৃণমূল দলের কাছে যে খোদ দিদি, যিনি অগ্নিকন্যা, যার দাপট, যিনি সামনে থাকলে হাজার হাজার মানুষ বেরোয়, তিনি ঘরে ঢুকে যাওয়াতে দলটা কোলাপস করে গেল। এবং এইটা যদি চলতে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘরে বসে থাকা বা ঘর থেকে অপারেট করা, কিছু আইটি সেলের ছেলেপুলেরা যায় ফায় বেকার, ও দিয়ে কিছু হবে না। তো এই যদি চলতে থাকে তাহলে কিন্তু এই দলের ভবিষ্যৎ খুব খারাপ, খুব খারাপ, আমি এখনই বলে দিচ্ছি। প্রথম কথাটা হচ্ছে যে বিধায়করা রয়েছে তাদেরকে কিনে নেওয়ার প্রয়োজন নেই বা তাদেরকে দলে টেনে নেওয়ার প্রয়োজন নেই বিজেপি, কারণ তাদের সাফিসিয়েন্ট এনাফ। 207টা তারা আসন পেয়েছে। কিন্তু আসলে মন্দ কি? মানে যদি বিধায়করা বলেন যে না আমরা আসবো, তাহলে একটা ঘটনা ঘটতে পারে, যেটা রাজ্যসভাতে আপাতত বিজেপির 4টে আসন কনফার্ম, যেহেতু 200-র উপর সিট পেয়েছে, এবং তৃণমূলের একটা আসন কনফার্ম। তো তারা যদি গোটা 30 ভাঙিয়ে আনতে পারে তাহলে তৃণমূলের আসনটা কমে যাবে এবং সেক্ষেত্রে 5টা আসনই কিন্তু একটা সময় সিপিএম যেমন 5টাই ক্যান্ডিডেট পাঠাতে পারতেন, সেরকম রাজ্যসভায় একটা আসন বাড়াতে পারে। সেই হেতু বিজেপি তে যদি এরা এই তৃণমূলে জিতে আসা লোকগুলো বা মানুষেরা যোগ দিতে চায়, যোগ দিতে পারে। কিন্তু দেখতে হবে যে প্রায় 50% মুসলিম তৃণমূলের যারা জিতেছেন, হয়তোবা ক্ষেত্র বিশেষে যারা জিতেছেন হিন্দু যারা, তারাও মুসলিম বেল্ট থেকে জিতে এসছেন। অর্থাৎ মুসলিম যেখানে বেশি বা মুসলিম আধিক্য যেখানে বেশি, সেখান থেকে তৃণমূল কিন্তু জিতেছে। এই 80টা সিটের একেবারে ফেয়ার প্লেস, যেখানে হিন্দু অধ্যুষিত জায়গা,
মোটেই কোনো মুসলমান নেই, একটা সিটও কিন্তু জেতেনি তৃণমূল, যেখানে মুসলিমস রয়েছে, অর্থাৎ মুসলিমদের ভোটটা ভাগাভাগি হয়েছে ঠিকই, কিন্তু মরাললেস মুসলিমের ভোটটা কিন্তু তৃণমূল পেয়েছে বলে আজকে তৃণমূল 80টা সিট পেয়েছে। যদি মুসলিমের আসন মানে সংখ্যা, জনসংখ্যা কম থাকতো, তাহলে যে কি খারাপ হাল হতো, এই সিপিএম এর মতন অবস্থা হতো আর কি। এটা হচ্ছে কি মোদ্দা কথা। এবং এই জায়গাটা থেকে সকলের নজর রয়েছে, অত্যন্ত শক্তিশালী জায়গা এই ফলতা, তৃণমূলের যেটা ঘাঁটি, সেই ফলতার ইতিহাসটা আমি পড়ছিলাম এই অনুষ্ঠানে আসার আগে। ফলতায় প্রথম ভোট হয়, এবং ফলতা কিন্তু বহু পুরনো বিধানসভা, ফলতা কিন্তু নতুন বিধানসভা না। ফলতায় প্রথম ভোট হয় 1952 সালে, যখন বিধান রায় মুখ্যমন্ত্রী। অর্থাৎ প্রথম যে ভোটটা হয়, প্রথম ভোটে কিন্তু বামেরা জিতেছিল এখান থেকে, আপনারা দেখে নিতে পারেন গুগল সার্চ করে। এবং তারপরে বারবার পরিবর্তন ইত্যাদি ইত্যাদি হয়েছে, কিন্তু এখানে কিন্তু বামেরা প্রথম জিতেছিল, এবং তারপরে দীর্ঘদিন সেখানে তৃণমূল জিতে আসছে। তো এই জিতাহারার জায়গা থেকে ফলতার আবহাওয়া কি, বা জাহাঙ্গীরের কি ভবিষ্যৎ হবে, তাই নিয়ে একটা আলোচনা করব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। বিরতির পর আপনাদের খোলসা করে বলবো যে জাহাঙ্গীরের কি হাল হবে এবং জাহাঙ্গীরকে কেন্দ্র করে তৃণমূলের কি হাল হবে, সেটা বিবরণটা দেবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে তৃণমূলের কি হাল হবে ভবিষ্যতে, তার অ্যাসিড টেস্টটা হচ্ছে গিয়ে এই ফলতা কেন্দ্র এবং জাহাঙ্গীর খান। বলবো একটা বিরতির পর, কোথাও যাবেন না, একেবারে পোক্ত আপনাদেরকে উদাহরণ দেব। সঙ্গে থাকুন, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। এবার এই উপনির্বাচন বা পুনর্নির্বাচনের জায়গাটা থেকে বলতে চাইছি যে এইখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে 1,25,000-এর মতন ভোটে জিতেছিল। অস্বাভাবিক, মানে ভাবা যায় না কি করে ভোটটা হলো। তাই নিয়ে অনেকেই বলেছে জোর জবরদস্তি করেছে, জাহাঙ্গীর মস্তানি করে ভোট করিয়েছে। সেখানেও তো আমার একটা প্রশ্ন থাকতে পারে যে বিজেপি কেন্দ্রে রয়েছে এবং তাদের সেন্ট্রাল ফোর্স ছিল বা আদার্স ব্যাপার ট্যাপার ছিল, তা সত্ত্বেও এতগুলো ভোট এখানে পেল কি করে? এখানে জনবিন্যাসটা কি? আমি দেখছিলাম যে এখানে 4-5 বছর আগের কথাটা বলছি, কারণ এখনো তো আমাদের লোক সংখ্যা 4-5 বছর না, 2021-23 ওই টাইমটার কথা বলছি, যে সেখানে কিন্তু ভোটার মানে সংখ্যালঘু ভোটার, মুসলিম ভোটার ছিল প্রায় 31%। তো সেটা নিশ্চয়ই 2021-এর পর থেকে 2026 অব্দি কিছুটা বেড়েছে, আবার ডিলিশনে কিন্তু অনেকটাই কমেছে। তো এই কমা বাড়ার জায়গা থেকে 31%-এর মতন ভোট কিন্তু মুসলিম ভোট সেখানে আছে। এবার আমরা যেটা দেখেছি যে 2026-এর নির্বাচনে একেবারে পোলারাইজড হয়ে গেছে হিন্দু মুসলমানের ভোট, এবং এটা খুব ইউনিক। এটা একটা সময় আমরা বলতাম যে এটা রবীন্দ্রনাথের জায়গা, নজরুলের জায়গা, ইন্টেলেকচুয়ালদের জায়গা। এখানে হিন্দুইজম বা মুসলিম ইজম কোনোটাই চলবে না, কেউ বাড়তে পারবে না। অন্তত বামেদের এই ব্যাপারে কৃতিত্ব তো দিতেই হয়, তারা এগুলো আমলই দেয়নি, কোনোদিন মাথায় তোলেনি। হিন্দু মুসলমান তাদের আমলে ছিল না, সিদ্ধার্থ রায়ের সময় তো এই ব্যাপারগুলোই ছিল না, লোকের মাথাতেই আসতো না। কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হিন্দু মুসলমানের ব্যাপারটা হলো, মানে মুসলিমরা মমতার উপর ভরসা করতে পারবে, বিশেষ করে মোদী ক্ষমতায় আসাতে তো মুসলিম ভোট অ্যাবসলিউট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকেও যে এই হুমায়ুন কবির বলুন, নৌসাদ বলুন, এরা যে ভোট কেটেছে প্রচুর অনেক জায়গায়, বা কংগ্রেসও অনেক ক্ষেত্রে কেটেছে, কাটাকুটির পরেও যে জায়গাটা দাঁড়িয়েছে, সেই ভোটটার মধ্যে কিন্তু মানে মেজর ভোট মুসলিমদের। কাজেই
জাহাঙ্গীর নিজে মুসলিম, ওই এলাকায় 31% মুসলিম ভোট রয়েছে। তাহলে উল্টো দিকে কথা হচ্ছে, 69% হিন্দু ভোট রয়েছে। এবার 69% হিন্দু ভোট আর 31%, মানে কি হয়েছে জানেন? আমরা দেখলাম যেটা সার্ভে করে, সেটা হচ্ছে যে 2021-এর ভোটে 52% হিন্দু ভোট, টোটাল হিন্দু ভোটের 52% পেয়েছিল বিজেপি। তাতে তারা 77টি আসন পেয়েছিল। এবং বাকি মুসলিম ভোট এবং ওই 52-র বাকি ভোটটা মধ্যে কিছু সিপিএম পেয়েছিল, কিছু কংগ্রেস পেয়েছিল, কিন্তু মেজর হিন্দু ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাগে ঢুকেছিল, যে কারণে প্রায় 39% ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর ভোটে। এবং এই বিশাল সংখ্যক হিন্দু মুসলমানের ভোট পাওয়ার ফলে সেখানে হিন্দুর ভোট কম ছিল, আবারও আপনাদের বলছি মুসলিমের ভোট বেশি ছিল। হিন্দু ভোট তখন থেকে কিন্তু আস্তে 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 একটা সুইচিং হচ্ছিল। সেই ব্যাপারে না মানে প্রশান্ত কিশোর চলে যাওয়ার পরে খুব বেশি ভাবনা চিন্তা হয়েছে কিনা আমি জানি না। লোকসভাতে কিন্তু হিন্দু ভোট বেড়েছিল, বিজেপির বেড়েছিল। কারণ আমি লোকসভার হিসাব করে দেখলাম যে লোকসভাতে 12টা আসন পেতে পারে বিজেপি, কিন্তু 84টা আসন কিন্তু বিধানসভার নিরিখে তারা পেয়েছিল, 84টি আসন। অর্থাৎ 77 থেকে 84 তখনই করে ফেলেছিল। তো সেই ব্যাপারে কি সতর্কতা নিয়েছিল বা না নিয়েছিল, এটা তৃণমূলের একান্ত নিজের ব্যাপার। এবারের ভোটের যে ব্যাপারটা হচ্ছে, এবারের ভোটের ঠিক প্রাক লগ্নে আমরা দেখেছি যে এই আসন্ন ঈদ নিয়ে, মানে এটা ঈদুজ্জোহা, এটা বকরি ঈদ বলা হয়, যেখানে গরু কাটা হয় এবং সেই মাংস বিতরণ করা হয়। এবং এই গরুটা বিক্রি করে হিন্দুরা মেনলি, কারণ গোয়ালা শ্রেণী আর কি, ঘোষ মানে যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, যারা গোয়ালার কাজ করেন, মানে দুধ বিক্রি করেন, তাদের যখন গরুগুলো মানে আর দুধ দিতে পারে না, তখন তারা বিক্রি করে দেয়। তো তাদের ব্যবসায় কিন্তু মার পড়েছে এবং ওপেনলি এই ধরনের গরু কাটাই চলবে না ইত্যাদি ইত্যাদি ফরমান জারি করা হয়েছে। এবং কি করা হয়েছে, ফলে মানে একটা সাংঘাতিক অবস্থা দাঁড়িয়েছে এবং তাই নিয়ে আন্দোলন ইত্যাদি হয়ে গেল 2 দিন ধরে। কিন্তু আন্দোলনের জায়গাতে গিয়েও একেবারে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে মোটামুটি ভাবে বুঝিয়ে দিয়ে এসছেন যে ঢিলফিল মারা হয়েছে, এগুলো ফার্দার মারা হলে কিন্তু তার ফল ভালো হবে না। এবং এটা বিজেপি পার্টি, এটা সিপিএম পার্টি নয়, তৃণমূল পার্টি নয়, কংগ্রেস পার্টি নয়, এরা মুখে যা বলে করেও তাই। এবং সেগুলো আমরা বিহারে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, ডেঞ্জারাস পার্টি। সুতরাং সেই ভয়েই তো সব মানে লেজ গুটিয়ে বিজেপিতে ঢোকার জন্য ছটফট করছে, যে কখনকার বাম্বু হয়ে যায়, ওরে বাবারে দাদা পায়ে পড়ছে, লুকিয়ে চুরিয়ে যাচ্ছে, ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। মানে দে আর কাওয়ার্ড বেসিক্যালি, এদের চরিত্র বলে কিছু নেই, এরা মাল কামাতে এসেছিল। আমাদের মতন তো স্ট্রাগলার নয় যে আমরা কংগ্রেসটা করেছি 80-81 সাল থেকে, আমি নিজে করেছি এবং কোনোদিন এদিক ওদিক যাইনি। তারপর যখন দেখলাম যে না, এই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর ইয়ে, এবং বাস্তবিকই যে তখন যে সিচুয়েশন ছিল তখন তো লড়াইটা ওইভাবেই ছিল। কিন্তু এই যে পার্টিটা, এটা একটা দিকে যেমন সংগঠনের পেছনে আরএসএস রয়েছে, তেমন এটা সংগঠন এখনো পর্যন্ত বিজেপি কিন্তু করতে পারেনি তৃণমূল স্তরে পশ্চিমবঙ্গে। ভোট মানুষের মতন দিয়েছে এবং তাদের একটা বিরাট মস্তান বাহিনী, দাদাগিরি বাহিনী, তোলাবাজ বাহিনী তো তৈরি হয়নি। বরং আমি রিসেন্ট যাদেরকে দেখলাম যে তারা একদম জেনুইন, মন্ডলের কিছু মানুষের সঙ্গে কথা হচ্ছিল গত শনিবার, তারা বেশ একটা গোবাচারা টাইপের চেহারা, যেটা তৃণমূলের আমি দেখেছিলাম 2011-তে। পরে তো সিপিএম এর লোক তৃণমূলে ঢুকে 12টা বাজিয়ে দিল, মস্তান বাহিনী একটা তৈরি হয়ে গেল। হয়েছে তো এগুলো। তো বিজেপি সেই পথে যাবে কি না যাবে এটা পরের ব্যাপার। প্রথম জানবেন যে সব থেকে বেশি দাদাগিরির জায়গাটা তৈরি হয় পুলিশের হেল্পে। এবং এবারে দেখা যাচ্ছে পুলিশকে দিয়ে শুভেন্দু অধিকারী কাজ করাচ্ছে এবং পুলিশ এক একটা এলাকাতে গিয়ে বলছে যে এটা করতে হবে, ওটা করতে হবে। হাওড়া স্টেশনের সামনে যত হকার ছিল মেরে তুলে দিয়েছে। তাতে এক শ্রেণীয় মানুষের সাংঘাতিক আশীর্বাদ তারা পেয়েছে যে তারা তাদের যাতায়াতের অসুবিধা হতো। আবার এক শ্রেণীর মানুষের অভিশাপও তারা কুড়িয়েছে, যারা বিক্রি বাট্টা করতো। প্রায় 500-র উপর দোকান তুলে দিয়েছে, শিয়ালদাতে তুলেছে। এখন এই ধরনের সাফাই অভিযান চলবে। আবার দেখা যাচ্ছে যে তপসিয়া ইত্যাদি অঞ্চলে, মানে যেটা একেবারে ইল্লিগাল বিল্ডিং, সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। ফলে এটা নিয়েও কিন্তু সর্বভারতীয় স্তরে অবিজেপি যে ইউটিউবাররা রয়েছে তারা প্রতিবাদ শুরু করেছে। সত্যিই তো বুলডোজার মানে কালচার পশ্চিমবঙ্গে তো ঢুকে গেলই, সেটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটাও বাস্তব যে সেখানে যেমন হচ্ছে, সেখানে সেরকম লেকটাউন ফেকটাউন ইত্যাদি জায়গা বা আমাদের এই সব এলাকাতেও প্রচুর ইল্লিগাল রয়েছে।
কিন্তু এখানে হিন্দু বসতি বলে কি এটা দেখা হবে না? এটা কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন রাখা যেতেই পারে। যে শুধু ওই সংখ্যালঘু এলাকাতেই ভাঙচুর হচ্ছে, সেটা তো ঠিক নয়। এটা সংখ্যাগুরু এলাকাতেও নজর দেওয়া উচিত। যদিও সেখানে আগুন-টাগুন লেগে মহা যত কেলেঙ্কারি তো হয়েছে, দিনের পর দিন হয়েছে বিভিন্ন জায়গাতে। সেটা হিন্দু বেল্টে এসব কাণ্ড হয়নি। যদিও বড়বাজারের বিল্ডিং ভেঙে পড়েছিল, কতগুলো লোক মারা গিয়েছিল। সেই ঘটনাগুলোও ঘটেছিল। তো সেটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু সেটা যেন সর্বত্রই হয়। এবং আমরা বড়বাজার অঞ্চলে দেখেছি রোডের উপর কিভাবে দোকান রয়েছে। সেখানে হিন্দু মুসলমান বলে না, যে পেরেছে দোকান-ফোকান খুলে বসে আছে। হাতিবাগান অঞ্চলে আমরা দেখেছি যে হাঁটা যায় না রাস্তা দিয়ে। হাতিবাগান, গড়িয়াহাট, আমি কলকাতার উপরই বলছি। হাতিবাগান, গড়িয়াহাট, কলেজ স্ট্রিট ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে, সেখানে তো লোক ফুটপাত দিয়ে হাঁটতেই পারে না। এত ভয়ংকর হয়ে রয়েছে। তো সেই প্রক্রিয়া দিয়ে যদি সমস্ত কিছু ঠিকঠাক করা যায়, তো একটা বড় সংখ্যক মানুষের বই পাড়াটা বাদ দিয়ে, বই পাড়াটাকে না ছোঁয়াই বাঞ্ছনীয়, কারণ বই বিক্রেতাদের কিন্তু দরকার। কিন্তু আমি যেটা দেখেছি যে হাতিবাগানে ধরুন কারুর একটা দোকান রয়েছে। ধরুন কোন একটা জুতোর দোকান। সে খরচাপাতি দিয়ে ভারী সুন্দর করে হাতিবাগানে ওই যে রাধা সিনেমার পাশে দোকানটি দিয়েছে। প্রচুর খরচাপাতি করেছে। তো বাম জমানাতেই দেখেছি। সে দোকানটা দেখাই যায় না, সামনে এত হকার বসে রয়েছে। তাহলে সেই লোকটার কি অবস্থা চিন্তা করুন। সেখানে যে একটা জুতোর দোকান আছে, লোকে যদি জানতে পারে, ফলে তাকে বিস্তর পয়সা খরচা করতে হয় বিভিন্ন পত্র-পত্রিকায় বিজ্ঞাপন করে যে এখানে একটা জুতোর দোকান আছে। তো সেগুলো তো দেখতে হবে যে বড় ব্যবসায়ীকে স্পেস করে দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু এটা যেন ধর্মনিরপেক্ষভাবেই দেখা হয়। কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি সবার আ মুখ্যমন্ত্রী। সেটা শুধু মুখের কথা না হয়ে যদি কার্যক্ষেত্রের ব্যাপার হয়, তাহলে কিন্তু সেটা মানুষের আশীর্বাদ করবে। যেমন এটা তো বাস্তব যে হাওড়া স্টেশনে যারা হকারি করত বা উম আ রেলের এলাকায় শিয়ালদায় যারা হকারি করত, তারা তো মুসলমান না, তাদের মধ্যে তো হিন্দুও রয়েছে। সুতরাং এগুলো যেগুলো করছে স্টেপ গুলো এখনো পর্যন্ত মানুষের খুব একটা বিতর্কের জায়গায় যায়নি। অনলি এক্সেপ্ট এই গরু কাটাই নিয়ে এটা মুসলিম শ্রেণীর উপর খুব এফেক্ট করেছে। তো এই সমস্ত ইকুয়েশন এ কি ভোটটা যে দাঁড়াবে সেটা একটা দেখার ব্যাপার। মানে আমার বুদ্ধি যেটা বলছে তাতে করে এই যে ৩০% মুসলিম ভোট রয়েছে, তারা কিন্তু ভোট দেবেই। কাকে দেবে না দেবে পরের কথা। তারা ভোট দেবেই। কারণ তাদের কাছে কিন্তু এই বার্তা গেছে যে তাদের দিনকাল ভালো না। এবার তারা বিজেপিকে দেবে ভয়ের চোটে, নাকি তৃণমূলকে ঢেলে দেবে? নজর রাখতে হবে যে কত পার্সেন্ট ভোট জাহাঙ্গীর পাচ্ছে। আমি একবারও বলছি না জাহাঙ্গীরের জেতার কোনো সম্ভাবনা নেই বা আছে। এটা বলার অধিকার নেই, কারণ আর কয়েক ঘন্টা বাদে প্রচারটা শেষ হয়ে যাবে। তবে এটা ঠিক যে জাহাঙ্গীর কি ২য় স্থানে থাকবে যদি জাহাঙ্গীর পরাজিত হয়? মানে কি হবে রেজাল্ট তো আপনারাও জানেন। জাহাঙ্গীর যদি পরাজিত হয় তাহলে কি ২য় স্থানে থাকবে? দেখতে হবে এখানে সিপিএম কত পার্সেন্টেজ ভোট টানছে। যদি দেখা যায় যে সিপিএম এর একটা বড় অংশ ভোট টানতে পেরেছে, বিরোধী ভোট, আই মিন মুসলিমদের একটা অংশ বা যারা তৃণমূলকে ভোট দিত হিন্দুদের একটা অংশ, সেটা যদি সিপিএম এ চলে যায়, তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে থাকেন, তিনি যদি পথে না নামেন, তাহলে এই দলটা কিন্তু জয় সিয়ারাম হয়ে যাবে। আজ এই অবধি। আমাদের নজরে থাকুক একেবারেই ফলতার নির্বাচনের ফল, বোধহয় ২৪ তারিখে ফল বেরোচ্ছে। আর অবশ্যই নজরে থাকবে ২১ তারিখ যে ভোটটা কত পার্সেন্ট হলো। ভোটটা যদি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি, উপনির্বাচন বা পুনর্নির্বাচনে ভোট কম পড়ে। কম পড়ে। এবং আপনাদের ছোট একটা উদাহরণ দিই যে একবার উম আ আ আপনার একটা উপনির্বাচন হয়েছিল সম্ভবত চৌরঙ্গী অঞ্চলে। চৌরঙ্গীতে সোমেন মিত্রের স্ত্রী ছেড়ে দিলেন গদি। কারণ সোমেন মিত্র ২০১৪ তে কংগ্রেসে চলে গিয়েছিলেন এবং তার জামানত জব্দ হয়েছিল। তার স্ত্রী তখন চৌরঙ্গীর তৃণমূল আ বিধায়ক ছিলেন। তিনিও ছেড়ে দিলেন। সেখানে উপনির্বাচনে এই নয়না বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, আ নামটা মনে পড়ছে না। আমার অত্যন্ত পরিচিত মুখ। খুব ভালো আলাপ ইত্যাদি ছিল। যিনি এই বেলগাছিয়া কেন্দ্র থেকে এবার জিতে এসে রিতেশ তিওয়ারি। রিতেশ দাঁড়িয়েছিল। রিতেশ আমাকে ফোন করে বলল যে, "দাদা এখানে পুরো মস্তানি চলছে। দেখে যাও।" তা আমি গেলাম, ক্যামেরা-ফ্যামেরা নিয়ে গিয়েছিলাম ছবি তুলতে। হিন্দ সিনেমা হলের পেছন দিকটা দেখলাম একেবারে পুরো দৌড় করাচ্ছে। তো সেখানে মাত্র ৪৩% ভোট পড়েছিল। রিতেশ নিশ্চয়ই জানবে। সেই ৪৩% মাত্র ভোট পড়েছিল উপনির্বাচনে। তাতে তৃণমূল প্রায় ১৬,০০০ ভোটে জিতেছে। ৪৩% ভোটেই ১৬,০০০ ভোটে জিতেছিল। তাহলে আমাদের নজরে থাকবে যে কত পার্সেন্ট ভোট পড়ে ফলতাতে।
সেটা যদি সুবিশাল পড়ে তাহলে আর গোনাগুনির দরকার নেই, তো হয়ে গেল। সেটা যদি খুব কমতির দিকে পড়ে তাহলে কত ডিফারেন্স থাকবে সেটার দিকে কিন্তু নজর দিতে হবে। সেটা আমার নজর না, সেটার দিকে নজর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবধি বললাম, আপনাদের নজরে থাকুক ফলতা। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।